বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির, যিনি সম্প্রতি দেশে এসেছেন এবং তিনি দীর্ঘদিন যাবৎ লন্ডনে অবস্থান করছেন। তারেক রহমানের সঙ্গে তিনি রাজনীতি করেন, বিএনপির সঙ্গে রাজনীতি করেন তিনি। সেক্ষেত্রে জানতে চাইব আসলে বাংলাদেশের সঙ্গে সারা বিশ্বের যে পররাষ্ট্র নীতি, সেই ক্ষেত্রে তারেক রহমান এবং বিএনপির ভাবনাটা কি, একই সঙ্গে তিনি কবে দেশে ফিরবেন, সেই বিষয়গুলি আসলে হুমায়ুন কবির সাহেবের কাছে জানতে চাইব, যিনি আসলে জানাবেন তার অভিজ্ঞতা এবং তারেক রহমানের আসলে ভাবনাগুলো কি। হুমায়ুন ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি সালিন ভাই, আপনাকেও ধন্যবাদ, সময় টিভিকেও ধন্যবাদ। তারেক রহমান সাহেবের নেতৃত্বে হবে এমন পররাষ্ট্রনীতি, যে পররাষ্ট্রনীতি বাংলাদেশের জনগণের এবং ন্যাশনাল ইন্টারেস্টটাকে ক্যারি করে। এই পররাষ্ট্রনীতিতে বাংলাদেশকে কম্প্রোমাইজ করে কোনো নীতি নির্ধারণ করা হবে না। তারেক রহমান সাহেব বিশ্বাস করেন যে শুধু ফরেন অ্যাফেয়ার্সের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এটাকে একটা ইনক্লুসিভ আপনার এনক্যাপসুলেশন দিতে হবে, যেখানে পররাষ্ট্রনীতি ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস এবং সিকিউরিটি কোঅপারেশনের জায়গা থাকে। সো ফরেন ইকোনমিক সিকিউরিটি কোঅপারেশনটা ফরেন পলিসিতে গুরুত্ব পাবে। বাংলাদেশকে, দেশের জনগণকে, দেশের মাটিকে প্রাধান্য রাখে, দেশের সভরিনটিকে প্রাধান্য রাখে যারা ভূমিকা রাখবে বা যারা ভূমিকা রাখার ক্ষমতা রাখবে, ব্যক্তিত্ব রাখবে, এদেরকে নিয়ে উনার সরকার গঠিত হবে। আমি এইটা আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি, এখানে কোনো ভারতের গোলামটাই পাবে না, আমেরিকার গোলামটাই পাবে না, চায়নার কোনো গোলামটাই পাবে না। ভারত হচ্ছে প্রতিবেশী দেশ সাউথ এশিয়াতে। আমার ইট ইজ বিগ কান্ট্রি। আমাদের একটা জিও পলিটিক্যাল সিগনিফিকেন্স আছে। সো ওখানে কিছু ক্ষেত্রে কোঅপারেশন থাকবে, কিন্তু যেখানে আমাদের দেশ থেকে বিতাড়িত হওয়া সন্ত্রাসী ওখানে গিয়ে টাই নিয়ে ভারতের সহযোগিতায় আমাদের দেশ সে ডিস্টেবিলাইজেশন করার জন্য বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হওয়ার চেষ্টা করতেছে, যেখানে তাদেরও কিছু সহযোগিতা আমরা মাঝে মধ্যে দেখি। তো ওইটা দিয়ে তো আর বন্ধুত্ব হবে না। বন্ধুত্ব হইতে হলে তো ভারত তার নিজস্ব অবস্থান থেকে পরিষ্কার হইতে হবে এবং ট্রান্সপারেন্ট হইতে হবে, যে সে অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক গড়তে চায়। দীর্ঘদিন যাবত তো তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন, কিন্তু তিনি কবে দেশে ফিরবেন এটা মানুষ জানতে চায়। উনি দেশে তো অবশ্যই ফিরবেন, দেশে ফেরার জন্যই তো ওনার রাজনীতি। কত যদি দেশে ফিরতে না চাইতেন তাহলে তো আর ওনার এই 16-17 বছর স্যাক্রিফাইস করার দরকার নেই, নেতৃত্ব দেওয়ার দরকার নেই, মানুষকে মোবিলাইজ করার দরকার কোনো ভূমিকা রাখার কথা ছিল না। তো সব ভূমিকাই তো রাখছেন, নেতৃত্ব দিয়েছেন, অনেক কিছু হারিয়েছেন, সব কিছুই তো করছেন দেশে আসার জন্য। দেশে তো অবশ্যই আসবে। এটা তো সব ইন্টারিম গভর্নমেন্টের উপরও কিছুটা ডিপেন্ডেন্ট করবে। ইলেকশনের একটা ক্লিয়ার রোড ম্যাপ দিতে হবে। ওখানে কিছু ওনার মতো নেতার মানে ওই রকম একজন বড় আকারের নেতার সিকিউরিটির ব্যাপার সেপার আছে। তো যখন স্টেবিলিটি গ্যারান্টি করতে পারবে, ওনার সিকিউরিটি গ্যারান্টি করতে পারবে ইন্টারিম গভর্নমেন্ট, তখন উনি আসবে, অবশ্যই আসবে। নিরপেক্ষহীনতায় উনি যে ব্যক্তিগতভাবে বলছেন তা না, বাট আমি যেটা বলতেছি, উনার মতো একজন সিনিয়র পলিটিক্যাল লিডার যে এখন দেশের ভিতরে বাইরে মোটামুটি সিন অ্যাজ দি নেক্সট পটেনশিয়াল পসিবল প্রাইম মিনিস্টার, স্বাভাবিকভাবে ওনার উপর তো কিছু আন্তর্জাতিক সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, থ্রেট তো আছেই, স্বাভাবিক, এবং ভিতরেও আছে মাইনার কিছু তো রোগ অংশ থাকেই সব জায়গায়, এটা প্রত্যেক দেশেই আছে। তো দেশে বিদেশে তো স্বাভাবিকভাবে থাকবে। উনি তো একটা এলিমেন্টকে এখন দুঃশাসনকে মার্জিনালাইজ করছেন, এটা নেতৃত্ব দিয়েছে। তো এই দুঃশাসনের একটা মাইনরিটি অংশ একটা তো চেষ্টা সবসময় চালাবে, এটাই তো স্বাভাবিক। বিভিন্ন ধরনের চাপ থাকুক, অবশ্যই উনি দেশে আসবেন। আপনি যেহেতু বলছেন যে আন্তর্জাতিক থ্রেট রয়েছে, আসলে কোন কোন দেশের প্রতি আপনারা ইঙ্গিত করছেন বা কোন সংস্থার উপরে ইঙ্গিত করছেন যে থ্রেট রয়েছে? এখানে তো বিভিন্ন ধরনের আপনার বললাম না, রোগ ইনস্টিটিউশনস আছে। তো রোগ ইনস্টিটিউশন এখানে ইন্টেলিজেন্সি এলিমেন্টস আছে বিভিন্ন জায়গায়। তো আপনি এটা সালিম ভাই বিজ্ঞ জার্নালিস্ট, আপনি তো জানেন স্বাভাবিকভাবে এখানে তো আছেই। আমাদের অঞ্চলে তো এগুলো নতুন না, এগুলো আছেই। পলিটিক্যাল লিডারদের অ্যাসাসিনেশন,
এগুলা তো নতুন কোনো কিছু না। আমাদের অঞ্চলে এই এশিয়া উপমহাদেশে সাউথ এশিয়াতে এগুলো তো মানে আপনার আছে। নির্বাচন নিয়ে তারেক রহমানের ভাবনা কি? উনি নির্বাচন নিয়ে তো কথা বলছেন, ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ চাইছেন, বিএনপিও তাই চাইছে। সেক্ষেত্রে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দেয়, তাহলে সেক্ষেত্রে বিএনপি বা তাদের সিদ্ধান্ত কি হবে? বিএনপি বাংলাদেশের সব রাজনৈতিক দলকে নিয়ে আলাপ আলোচনায় মানে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা তো করতেছে এবং এটা অনগোয়িং রাখবে। তারপরে যে সিদ্ধান্ত দেশের রাজনৈতিক দল দেশের জনগণকে নিয়ে নেক্সট স্টেপ পরিবর্তন যদি দিতে হয় আরও আরও মানে একটু জোরালো কর্মসূচি দিবে এই ব্যাপারে। মানে দেখেন, আমরা চাই এবং সহযোগিতা করতে এই ইন্টারিম সরকারকে যে তারা ভালো একটা সুষ্ঠু নির্বাচন দেও। আমরা বিশ্বাস করি ইট ইজ পসিবল আন্ডার ইউনিট প্রোভাইডিং মানে দি ইন্টেনশন মানে ইজ ক্লিয়ার, মানে যে মানে একটা ট্রান্সপারেন্ট ডেমোক্রেটিক ইলেকশন হতে বলছে, মানে বেস্ট ইলেকশন হবে বাংলাদেশে। তো দেখি মানুষ যখন চাচ্ছে এটা দেখতে, তো 15, 16, 17 বছর ধরে মানুষ ভোট দিতে পারে এখন। তো দিস ইজ দি ওয়ে ফরওয়ার্ড। আপনার ফরেন ইনভেস্টররা কী চাচ্ছে? তারা চাচ্ছে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা ইলেক্টেড গভর্নমেন্ট, তখন তো এগুলো ইনভেস্ট বুঝছে। তো আপনি ইন্টারিম ডেজিগনেশনটাই তো টেম্পোরারি। তো এই ইন্টারিম টেম্পোরারি কতদিন চলবে? নির্বাচনের প্রস্তুতি আসলে বিএনপির কি আছে? নির্বাচন আমরা বয়কট করেছি এই গত 17 বছর যে দেখে আসলেন, ওইগুলো তো আর নির্বাচন হয়নি। প্রস্তুতি আমাদের ছিল। নির্বাচন যদি হইতো তাহলে আমরাই বিশ্বাস করি আমরা বাংলাদেশের জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হইতাম। এর জন্যই তো নির্বাচন দেয়নি, বুঝছেন? তো প্রস্তুতি ছিল। আর আমাদের বিরোধীরা যেমন শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা আমাদের প্রস্তুতি জেনেই তো সে নির্বাচন দেয়নি। জানে যে আমরা নির্বাচনী মজবুত একটা নির্বাচনী অংশ মানে করার মতো পার্টি, যার আপনার জনব্যক্তি সমস্ত দেশ জুড়ে আছে। তো এটা জেনেই তো সে নির্বাচন দেয়নি। তো বিএনপি নির্বাচনের প্রস্তুতি সবসময় ছিল, আছে, এবং ইটস এন অনগোয়িং প্রক্রিয়া। যে নির্বাচনের জন্য ক্যান্ডিডেট লিস্ট করা, বাছাই করা, পটেনশিয়াল ক্যান্ডিডেটস, মাঠের দক্ষতা, জনপ্রিয়তা, আপনার ভূমিকা আন্দোলনে, তারপরে আরও অন্যান্য ক্ষেত্রে ভূমিকা রাখা, মানে গত 17 বছর, তারপরে শিক্ষা, আপনার অভিজ্ঞতা, তো সব মিলিয়েই একটা মানে কম্প্রিহেন্সিভ অ্যানালিসিস করেই মানে ডিসিশন নেবেন নেতৃবৃন্দ আমাদের মনোনয়নের ব্যাপারে সময় আসলে। বাট এই কাজগুলা হচ্ছে, মানে এগুলা হচ্ছে এবং বেশ ভালো জায়গায় আছে, আমরা প্রস্তুত। হুমায়ুন ভাই, ধন্যবাদ আপনাকে সময় টিভির বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ সালিম ভাই এবং সময় টিভিকে।